আসসালামু আলাইকুম। গল্প কাজল রেখা, লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী। পর্ব ৫। আদারের ফ্ল্যাটটা খুব সুন্দর, তিমিরে ঘেরা আলিশান ফ্ল্যাট। বাইরে থেকে ভৌতিক বাড়ি দেখা গেলেও বন্ধ জানালা দিয়ে নিবু নিবু আলো অবলোকন করা যায়। আভিজাত্যের ছোঁয়ায় সৌন্দর্যে মোড়ানো রাজকীয় ঝকঝকে ডাইনিং রুম, ডিজাইনার আসবাবপত্র, ঐশ্বর্যে পরিপূর্ণ দেওয়াল, বিশাল ডাইনিং টেবিল, সবকিছু মিলিয়ে রাজকীয়, দৃষ্টিনন্দিত ভাবসাব। ড্রয়িং রুমের মাঝ বরাবর বিশাল ঝাড়বাতি, দেখেই বোঝা যাবে এখানে বসবাস করা মানুষটি খুব বিলাসবহুল লাইফ লিড করে। চাঁদনি ঘুরে ঘুরে দেখে সবকিছু, কি আলিশান সবকিছু, দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। ঝাড়বাতির নিচ বরাবর মাস্টার কাউচ সেট করা, তার মাঝখানে কাচের গোল টেবিল। চাঁদনি ধীর পায়ে গিয়ে কাউচের উপর বসল। দারোয়ানের দৃষ্টি এখনো ভুলতে পারছে না ও। লোকটা কিভাবে হেয় চোখে দেখছিল ওকে, যেন ও কোনো বাজারি মেয়ে। চাঁদনির কান গরম হয়ে আসে। আস্তে নাচতেই প্রথম দিনেই এতটা অপদস্থ হলো সবার সামনে। সামনে আরো কি কি যে অপেক্ষা করছে ওর জন্য, তা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কালচে গা এলিয়ে দিল চাঁদনি। চোখের পাতা বন্ধ করতেই কুকুরের বো বো ডাকের শব্দ কানে এলো। এক লাফে উঠে দাঁড়ালো চাঁদনি। সামনেই সাদা লুমুসে আবৃত একটা কুকুর দাঁড়িয়ে আছে, লেজ নার্সের সমানে, অথচ মনে হচ্ছে একটা পুতুল। বিদেশি কুকুর হবে হয়তো। আদার করিডোর লক করে এগিয়ে আসে। চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে ওর দিকে তাকালো। ভয়ার্ত স্বরে বলল, ও ও কি কুকুর ঘরে ঢুকলো কি করে? আমি ঢুকিয়েছি, ওর নাম চ্যাম্প, আমার সাথেই থাকে। চাঁদনি খুব করে কুকুরকে ভয় পায়। কুকুর সামনে থাকলেই ভীষণ প্যানিক হয় ওর। ছোটবেলায় ও একবার দুষ্টুমি করতে গিয়ে কুকুরের কামড় খেয়েছিল। এরপর ইয়া বড় বড় 5টা ইঞ্জেকশন নিতে হয়েছিল ওকে। 1 মাস বেড রেস্টে থাকতে হয়েছিল। আলাদাভাবে খাবার খেতে হয়েছিল। কি যে কষ্টের দিন ছিল সেসব। এরপর থেকেই চাঁদনির ফোবিয়া হয়ে গেছে কুকুরের প্রতি। চাঁদনি কাঁপা কণ্ঠে বলল, ও কি এই বাড়িতে আমাদের সাথেই থাকবে প্রতিদিন? হ্যাঁ, এখানেই থাকবে। কেন, তোর কোনো সমস্যা? এভাবে ভয় পাচ্ছিস কেন? আমার ছোটবেলা থেকেই কুকুর ভয় লাগে, তুমি তো জানো। ভয় পেয়ে লাভ নাই, ও এখানেই থাকবে। ও আমার একাকিত্বের সঙ্গী। তুই এসেছিস কখন চাঁদনি? আজ। অথচ ও শুরু থেকেই আমার সাথে আছে। চাঁদনি বলল, এখন তো তুমি একা না, আমি আছি। এখন ওর তো দরকার নেই, প্লিজ। আমার ভয় লাগে, আমি ওর সাথে এক বাড়িতে থাকতে পারবো না। তুই চলে যা, আমার ওকে বের করা সম্ভব না। কোনো কারণ ছাড়া কুকুর পালা হারাম দাবাই। আদার ব্যঙ্গ করে বলল, আরে মৌলানা মুফতি সাহেবা, এতদিন কোথায় ছিলেন আপনি? হাদিস নিয়ে পিএইচডি করে এসেছেন দেখা যায়। মজা মনে হচ্ছে তোমার? এটাই সত্যি। যেখানে তোর মতো কালীকে এখন থেকে পালতে হবে আমাকে, সেখানে একটা কুকুর পালা তেমন কোনো বড় বিষয় নয়। এই বাড়িতে আমার চেয়েও একটা কুকুরের দাম বেশি। অ্যাটলিস্ট ও আমার অনেক কাজে আসে। তোকে তো শুধু শুধুই ভাত কাপড় দিয়ে পালবো আমি। কোনো লাভ আছে তুই বল? চাঁদনি নিজের উত্তর পেয়ে যাই। অতিশয় যন্ত্রণা নিয়ে তাকাই আদারের দিকে। রুথ হইয়া আসা কণ্ঠে বলল, তুমি আমার সাথে যেমন বিহেভিয়ার করো, তেমন বিহেভিয়ার মানুষ কুকুর বিড়ালের সাথেও করে না। কালো হয়ে জন্মানোই আমার আজন্ম পাপ। আদার গম্ভীর দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। খড়খড়ে গলায় বলল, ফালতু কথা রাখ। ওর থেকে দূরে দূরে থাকলেই হলো। ও খুব আদুরে, কামড়াতে জানেই না। পোষা কুকুররা হিংস্র হয় না। চাঁদনি কিছু বলল না। আদার সিঁড়ি বেয়ে উপরে উঠল। চাঁদনি পিছে পিছে গেল ওর।
একটা রুমে তালা খুলল আদার। চাঁদনিকে ডেকে বলল, এই রুমটা তোর, আমি পাশের রুমে থাকবো, সব ঠিকঠাক আছে কিনা দেখ। চাঁদনি গাড় কাত করে সম্মতি দিল। আদার চলে গেল নিজের কক্ষে। খুব গোছালো একটা রুম। কক্ষে একটা বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আছে, ভালোই সব। একটা পড়ার টেবিলের কমতি অনুভব করলো চাঁদনি। এখন না হয় পড়াশোনা নয়, এইচএসির পর 3 মাসের ছুটি কাটাচ্ছে, কিন্তু কদিন পরেই তো রেজাল্ট, তারপর কলেজ। আচ্ছা, আদার ওকে পড়তে দিবে তো? ভাবতে ভাবতেই ব্যালকনিতে চলে গেল চাঁদনি। আর মনে হয়ে রেলিং ধরে নিচে তাকাতেই মাথা চক্কর দিয়ে উঠে ওর। ঠিক কত তলা উপরে আছে ওরা বোঝা যাচ্ছে না। সামনে ফিরতেই চাঁদনি আটকে উঠল। আদার শয়তানি হেসে বলল, তোকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দিব। আমার অপরাধ মুখে মুখে তর্ক করা। আমরা এখন কয়তলা উপরে আছি? 20 তলা। এখান থেকে পড়লে তোকে আর খুঁজেও পাওয়া যাবে না। 2 হাত দিয়ে আদারের বুকে ধাক্কা বসালো চাঁদনি। বড় করে শ্বাস টেনে বলল, এত কাছে আসলে কেন? বিয়ে করেছি, কাছে আসবো না? আমার মুখ দেখলে না তোমার বমি আসে? আবার বমি হয়ে যাবে, সাবধানে। আদার রাগী দৃষ্টিতে চাইল। চাঁদনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি এখানে কেন এলে? আমার ফ্ল্যাট, আমার ব্যালকনি। কিন্তু রুমটা তো আমাকে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, দয়া করেছি তোর উপর। যখন মন চাই তখন আসবো আমি। কিন্তু তুই আমার রুমে যেতে পারবি না পারমিশন ছাড়া। যেতেও চাই না। আদার তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলল, তোর গলাটা কোন দিন টিপে দিব আমি। এত মুখ চলে কেমনে ভাই? এই মুখটাই তো আছে, আর তো কিছু নেই, তাই 24 ঘন্টা চালাতে থাকি। কাজের কথাই আসো। তুই কিসে পড়াশোনা করছিস যেন? এইচএসসি দিয়েছি এবছর। পড়াশোনা কি আর সামনে আগাবে? যদি তুমি পড়াও। অবশ্যই পড়াবো। কিছু একটা তো করতে হবে তোকে, ক্যারিয়ার বানাতে হবে, নয়তো যে রূপ তোর তাতে। চাঁদনি বাধা দিয়ে বলল, হয়েছে বুঝেছি, আর বলতে হবে না। 15 দিন পর রেজাল্ট দিবে, এরপর কলেজ চয়েসের কথা ভাববো। আচ্ছা। আদার চলে গেল। চাঁদনি বিছানার উপর গিয়ে বসল। প্রচণ্ড খিদে পেয়েছে ওর। সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল। এরপর পেটে আর একটা দানা পানিও পড়েনি। চাঁদনি খিদে সহ্য করতে পারে না, অথচ এখানে আসার পর আদারকে বলতেও পারছে না। সেও সকালেই খেয়েছিল, তারও খাওয়া হয়নি। এখন চাঁদনি খেতে চাইলে ওকে খোঁটা মেরে কিছু বলে দিলে, এমনিতেই তো কম কথা শুনে না। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল বিছানার উপর। পেটে শব্দ হচ্ছে, ওর পেট খাবার চাইছে, অথচ চাঁদনি দিতে পারছে না। সিলিংয়ের দিকে তাকাতে তাকাতেই চাঁদনি হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ে মখমলে বিছানায়। চেঁচামেচির শব্দ কানে আসতেই ঘুম ভাঙল চাঁদনির। নিচ থেকে চেঁচামেচির শব্দ বেশি আসছে। চাঁদনি দরফরিয়ে উঠে বসল। ঘড়িতে 10টা বাজে। 2 ঘন্টা ঘুমিয়েছে। চাঁদনি তড়িঘড়ি করে নিচে নামতে গেল। এই বাড়িতে আদার ছাড়া আর কেউই থাকে না। এতগুলো মানুষের কথার শব্দ কোত্থেকে আসছে তাহলে? বিছানার উপর একটা চিরকুট রাখা, আদারের ঘড়ি দিয়ে ঢাকা, যাতে ফ্যানের বাতাসে উড়ে না যায়। চাঁদনি ব্রু কুঁচকে সেটা হাতে তুলে নিল। আদারের হাতে লেখা, শোন, রাতে আমার বন্ধুরা আসবে, আমি তখন নিচে থাকব, কিন্তু তুই ভুলেও নিচে নামবি না। আমি আমার বন্ধু বান্ধবের সামনে নিজের ইজ্জত খোয়াতে পারবো না। কথা অমান্য করলে খবর আছে তোর। এসব কেন বলছি বুঝতে পারছিস নিশ্চয়। বুঝতে না পারলে আয়নার সামনে গিয়ে দাঁড়া, বুঝে যাবি। চাঁদনির মনে হলো টাস টাস করে কেউ ওর গালে জুতার বাড়ি বসিয়েছে। এতটা অপমান, এতটা। আল্লাহ তাআলা ওই মানুষটাকে বানাইছে,
ওরে বানেই নাই। তাহলে এত বৈষম্য কেন ওর প্রতি? ওই মানুষটার সাদা চামড়া আছে, ওর নাই। এটাই ওর অপরাধ? এইটাই ও ফাঁসির আসামি? চাঁদনি বিছানার উপর বসে হাঁটু জড়িয়ে কিছুক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল। ওর কি যে কষ্ট হচ্ছে, এত অপমান আর গায়ে সয় না। কাছের মানুষটাই যখন এভাবে পদে পদে হেনস্থা করে, তখন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়। খাবারের সুগন্ধ নাকে আসতেই চাঁদনির পেটে খিদে আরো তত্তরিয়ে বাড়ে। কিচেনে রামেন হচ্ছে, গন্ধ শুকেই ও বলতে পারে। চাঁদনির ফেভারিট অনেক। রাতে ভাত ও খুব কম খায়, মাঝে মাঝে সেটুকুও খাওয়া হয় না। ফলস্বরূপ মধ্যরাতে ওর খিদে লাগে। তখন শিকদার বাড়িতে থাকলে ও চুপি চুপি কিচেনে গিয়ে নুডলস রান্না করত, রাতভর মুভি দেখে খেত। এখন রামেন পাওয়ার আশা নেই। আদার ওকে নিচে যেতে নিষেধ করেছে, বাট কিছু একটা খেতে পেলেই চলবে। এখন ওকে যা দেওয়া হবে তাই গান্ডে পিণ্ডে গিলবে। এতটাই খিদে পেয়েছে চাঁদনির। বারান্দায় গিয়ে নিচে উকি দিল চাঁদনি। নিচে ৬-৭ জন বসে আছে, আড্ডায় মশগুল তারা। কথাগুলো একানে পর্যন্ত শোনা যাচ্ছে। মাঝে মাঝে চিল্লানি দিচ্ছে ঘর কাঁপিয়ে। সিঁড়ির কাছে একটা ছেলে দাঁড়িয়েছিল। চাঁদনিকে চোখে পড়তেই সে গলায় ফেরে বলল, কে ওখানে? চাঁদনি বহুদূর দিল। ছেলেটা উপরে চলে এলো চাঁদনির পিছু পিছু। আদার সবার অদৃষ্টে কপাল চাপড়ায়, বকাবকি করে চাঁদনিকে। একটু পর ছেলেটা নিচে নামে, পিছু পিছু চাঁদনি মাথা নিচু করে নামলো। ছেলেটা এসেই ঘোষণা দিল, বন্ধুরা দেখো, আদার রাত বিরতে তার ঘরে মেয়ে লুকিয়ে রেখেছে। চাঁদনি মাথা তুলে তাকালো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, আদার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে। চাঁদনি ঢুক গিলল, অসহায় দৃষ্টিতে বোঝালো ওর কোনো দোষ নেই, পেটের অবস্থা করুন। আদারের 5 জন ক্লোজ ফ্রেন্ড, তার মধ্যে 2 জন মেয়ে, সাবিহা টোটিনি, 3 জন ছেলে, আমান, মাহাদি, রাবিব। চাঁদনি যার চোখে পড়েছে তার নাম আমান। চাঁদনি হাতের তালু কসলাচ্ছে সমানে, মনে হচ্ছে চামড়া উঠিয়ে ফেলবে। মাহাদি বলল, তুমি কে আপু? আমার পার্সোনাল সার্ভেন্ট। আদারের উত্তরে সবাই ওর দিকে তাকায়। রাবিব মুখে হাত দিয়ে বলল, সার্ভেন্ট, তাও আবার পার্সোনাল? আহারে, কি বোঝাতে চাও বন্ধু? এক রাতের জন্য আনছো? চাঁদনি শিওরে উঠল। আদার তড়িগড়ি করে বলল, না না, দুষ্টামি করছিলাম, মানে আমার চাচাতো বোন। নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো চাঁদনি, গম্ভীর স্বরে বলল, চাচাতো বোন ছিলাম, এখন বউ হয়ে গেছে। কি? একযোগে চিল্লিয়ে বলল সকালেই। আদার ওর দিকে এমনভাবে তাকালো যেন ও চাঁদনিকে চিবিয়ে খেয়ে ফেলবে। রাবিব হুড়মুড়িয়ে বলল, এই আদার, তুই না বলেছিস তুই বিয়ে না করে চলে এসেছিস? তোর বিয়ে হয়নি, তাহলে বউ কোত্থেকে এলো? আদার টু শব্দ করল না। চাঁদনি দাঁড়িয়েছিল। আমান ওকে আদারের পাশে বসতে বলল। চাঁদনি বসলো না, দাঁড়িয়ে থাকলো। মাহাদি বলল, মিথ্যাবাদী, মিথ্যে বললি কেন? পরপর চাঁদনির দিকে তাকিয়ে বলল, কোন ক্লাসে পড়ো আপু? এই বছর এসএসসি দিয়েছি। আদার, এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছিস তুই? আদার কোনো প্রশ্নের জবাব দেয় না। ছেলেগুলো ভীষণ এক্সাইটেড চাঁদনিকে নিয়ে। আদার এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছে, এটা ওরা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। চাঁদনি দাঁড়িয়ে থাকতে পারছে না, ওর পা টলছে। কিছু খাওয়া দরকার। টেবিলের উপর রামেন, কফি, বিস্কিট, পিৎজা, অনেক কিছু রাখা আছে। ওরা এখনো খাওয়া শুরু করেনি। চাঁদনি এক খাপলা খাবার হাতের মুঠোয় নিয়ে উপরে দূর দিবে। দিলে কি বেশি খারাপ দেখাবে? খিদের চোটে উল্টোপাল্টা চিন্তা আসছে ওর মাথায়। সবাই একে একে পরিচিত হলো চাঁদনির সাথে। তবে এক পর্যায়ে কর্নারে বসা মেয়েটা কিছু বলল না।
পরিচয় না দিয়ে মিষ্টি করে হেসে বলল, তুমি খুব সুন্দর। চাঁদনির কপালে ভাঁজ পড়ে। মেয়েটা ওকে বাঁশ মারল। ও তো জানে ও সুন্দর নাম। অন্তত আদার ওকে পদে পদে বুঝিয়ে দিয়েছে চাঁদনি কতটা অসুন্দর। মেয়েটা এমন বলছে কেন? চাঁদনি হাসলো তার সাথে, বলল, আল্লাহ বানাইছে, আমার হাতে তো কিছুই নাই, ধন্যবাদ আপনাকে, আমি জানি আমি সুন্দর। মেয়েটা বিনিময়ে হাসলো। আদার চাঁদনির দিকে তাকিয়ে বলল, খিদে পেয়েছে তোর? পুরো দিন কিছু খাসনি তুই? হ্যাঁ খুব। কিচেনে তোর জন্য পিৎজা আর কফি রাখা আছে, নিয়ে যা। আমি রামেন খাবো। রামেনও আছে। চাঁদনি কিচেনের দিকে পা বাড়ালো। ওর জন্য বরাদ্দকৃত খাবারগুলো ট্রেতে সাজিয়ে উপরের দিকে পা বাড়ালো। সাবিহা ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে আদারের দিকে। আদার বলল, কি এভাবে দেখছিস কেন? খুব সুন্দরী মেয়ে বিয়ে করেছিস দেখছি। যখন আমাকে রিজেক্ট করে গ্রামে চলে গিয়েছিলি, আমি তো ভেবেছিলাম কোনো প্রিন্সেস ডাইনাকে বিয়ে করে নিয়ে আসবি। তোর বাবা নাকি তোর জন্য মেয়ে ঠিক করে রেখেছিল, তুই তার কথা অমান্য করতে পারবি না। এমন মেয়ে ঠিক করেছে, এর তো অন্ধকারে খুঁজেই পাওয়া যাবে না। আমি তো জানতাম তোর চয়েস সবসময় বেস্ট হয়। তোর যে এত ঘাটিয়া চয়েস, সেটা তো জানতাম না। আদার দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকলো সাবিহার দিকে। কিছু বলছে না ও। তটিনী বাদ সেধে বলল, এই কি বলছিস? পাগল হয়েছিস? শুনতে পাবে, বাচ্চা একটা মেয়ে। শুনতে পাক, শোনার জন্যই বলছি। মেয়েটার জানা উচিত না তার হাজব্যান্ড এক নম্বরের ফ্রড। আমার সাথে 3 বছর প্রেম করেছে। আমাকে বলেছিল আমার চেয়ে বেটার কাউকে পাবে। ও ওর বাবার উপর ভরসা রাখে। এই ওর ব্যাটারের নমুনা। এই মেয়ে তো আমার পায়ের নখের যোগ্যও না। আমান প্রতিবাদ করে বলল, ব্রেকআপ কিন্তু তুই করেছিলি সাবিহা। আদারের উপর দোষ দিচ্ছিস কেন? তোর আচরণে কষ্ট পেয়েই কথাগুলো শুনিয়েছিল তোকে। মেয়েটা যথেষ্ট সুন্দর। সবাইকে গায়ের রং দিয়ে বিচার করবি না। কালোরা সুন্দর না এমন ধারণা থেকে বেরিয়ে আয়। আর মেয়েটা কালো না, শ্যামলা, কত মায়াবী একটা চেহারা। খুব মায়া লাগছে তোমার? বন্ধুর চেয়ে স্বল্প পরিচিত একটা মেয়ে বেড়ে গেছে তোমার কাছে? আমান উত্তর দেওয়ার আগেই আদার শান্ত গলায় বলল, আস্তে চিল্লা, গলার আওয়াজ এত বড় কেন তোর? বিয়ে করতে দেখে ফাটতেছে খুব? না না, ফাটবে কেন? আমি ভেবেছিলাম তোর বউ দেখে আমার হিংসা হবে। তোর পাশে তো কাউকেই মানতে পারি না আমি। বাট ওকে মানতে গিয়ে হাসি পাবে আমার। বুক জ্বলবে না, একদমই না। কি যেন চ্যালেঞ্জ করেছিলি, আমার চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবি। আমার চেয়ে সুন্দরী সে, এটা বলিস না। হাসি পাবে আমার। চ্যালেঞ্জে হেরে গেছিস তুই, মেনে নে। আমি আমার পরাজয় মেনে নিলাম। সাবিহা বিজয়ের হাসি হাসল। আদারের বন্ধুরা চলে যাওয়ার পর রেগে মেগে আগুন হয়ে এলো চাঁদনির কক্ষে। আজ ওই জেদ্দি মেয়েটার সব জেদ ছাড়াবে ও। সাহস কত! আদার মানা করার পরও ওদের সামনে গেছে। ইজ্জত সম্মান সব খেয়ে দিয়েছে ওর। আজ প্রথমবারের মতো আদার হেরে গেছে। জীবনের প্রথম থেকে সব কিছুতেই জিতে আসা আদারের অভ্যাস। অথচ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ সাবিহার কাছে গোহারা হেরেছে ও। সব হয়েছে চাঁদনির জন্য। থাপ্পড়ে ওর গাল লাল করে দিবে আদার। শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো আদার। চাঁদনি ঘুমোচ্ছিল। ওকে শায়েস্তা করার যে সেন্সিটিভিটি নিয়ে আদার এসেছিল, তা মুহূর্তেই হারিয়ে গেল আদারের। গা ছেড়ে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটা ঘুমে কাঁদা, গালের নিচে 2 হাত রেখে, অগুর ঘুমে তলিয়ে। চুলগুলো পড়ে আছে মুখের উপর। কি আদুরে যে লাগছে মেয়েটাকে। মেয়েটা এত মায়াবী। আদার রাগ গলে গেল। এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু মুড়ে বসল।
চুলগুলো ঠিক করে হাত বুলিয়ে দিল মাথায়। ওর গালে হাত রেখে কিছুক্ষণ দেখলো ওকে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এসি ছেড়ে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। উদাস হয়ে মেঝেতে বসলো ওর বালিশের কাছটায়। চাঁদনি ডাকলো, ধাবাই। আদার পাশ ফিরে তাকালো। চাঁদনি ঘুমো ঘুমো চোখে তাকিয়ে আছে ওর দিকে। চোখের পাতা টেনে খুলতে পারছে না। চোখ বন্ধ করা অবস্থায় বলল, কিছু বলবে? তোর সাহসিকতার পুরস্কার দিতে এসেছিলাম। আমার বউ পরিচয় পাওয়ার জন্য এতটা ডেসপারেট তুই জানতাম না। এতবার মানা করার পরও ওদের সামনে চলে গেলি। পুরস্কৃত করতে হবে না তোকে। কালকের জন্য তোলা রইল, এখন ঘুমা। চাঁদনি পুরোপুরি সজাগ হলো এবারে। হামি তুলে আদারের দিকে তাকিয়ে বলল, তোমার বউয়ের পরিচয় পাওয়ার জন্য মরে যাচ্ছি না আমি। বিশ্বাস করো, আমার নিজেরই লজ্জা লাগে নিজেকে তোমার বউ ভাবতে। আমি ইচ্ছে করে যাইনি নিচে। তোমার বন্ধু আমাকে দেখে ফেলেছিল। তোমার কি আক্কেল, তাই না দাবাই? এত রাত বিরাতে তোমার চাচাতো বোন একা তোমার বাড়িতে তোমার সাথে কি করেছে? একবারও ভেবেছো? সবাইকে যে এই পরিচয়টা দাও, ওরা কিভাবে আমাকে নিয়ে? তুমি তো পরিচয় দিয়েই শেষ। সাফাই করতে হয় আমাকে। খারাপ মেয়ে ভাবে। চরিত্রের ওপর প্রশ্ন তুলে। দারোয়ানের হেয় দৃষ্টি এখনো ভুলতে পারছি না। বিশ্রীভাবে জ্বলতেছে এখানে। বুকের উপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল চাঁদনি। আদার চুপ থাকলো। চাঁদনির গলা কাঁপছে। ও আবারও বলল, তোমার বন্ধুরা যাতে আমাকে বাজারে মেয়ে না ভাবে, সেই জন্যই বলতে বাধ্য হয়েছি। দারোয়ান তো ভেবেই রেখেছে সেটা। আমি কোনোদিন কোনো ছেলের সাথে কখনো কথাও বলিনি। অথচ তোমার ওই একটা পরিচয়ে ওরা আমাকে কি কি ভেবে নেয়, কখনো ভেবে দেখেছো? সরি, আর কাউকেই বলবো না কখনো। তোমার যদি আমাকে বউ পরিচয় দিতে লজ্জা লাগে, তাহলে চাচাতো বোন পরিচয়টাও দিও না। ওরা ওদের মতো ভেবে নিক আমাকে। তোমাকে বিয়ে করে যে শুলে চড়ানোর মতো অপরাধটা আমি করেছি, তার শাস্তি না পেলে কি করে হয়? আদার এবারেও চুপ। একটু মেঝেতে আঁকিবুকি করতে করতে বলল, বুঝেছি। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে বালিশে পড়ল। ভীষণ অসহায়ত্ব নিয়ে বলল, এমন করো কেন আমার সাথে? মানুষ বলে মনে হয় না আমাকে? কষ্ট লাগে না আমার? আমি না আসলে মানতে পারি না যে আমার বউ কালো। আদারের নিচু কণ্ঠস্বর। চাঁদনি বলল, এটা আমার দোষ? আমি বানাইছি নিজেকে? বিশ্বাস করো, নিজেকে বানানোর ক্ষমতা থাকলে আমি আমার গায়ের রং খুব ফর্সা করে বানাতাম। তখন তুমি আমাকে কালো বলে যখন তখন অপমান করতে পারতে না। তুই একটু ফর্সা হতে পারলি না চাঁদ? কেন তুই ফর্সা হলি না? শুধুমাত্র তোর কারণে আজ আমি অপমানিত হয়েছি। সাবিহা আমাকে অপমান করে চলে গেছে। আমি কিচ্ছু করতে পারিনি। খোঁটা দিয়ে গেছে আমাকে আমার বউ কালো। তোমার কথাগুলো খুব গায়ে লাগে আমার। ইচ্ছে করে এই কালো চামড়া ছুরি দিয়ে কেটে তুলে ফেলতে। তারপর অনুশোচনা নিয়ে ভাবি, তোমার মতো সুন্দরের প্রচারের জন্য আমি আমার রুহুকে কেন কষ্ট দিব? নিজেকে কষ্ট দেওয়াও হারাম। আমার আল্লাহ বলেন, তার সকল সৃষ্টিকে তিনি সুন্দর আকৃতি দান করেছেন। চাঁদনি শক্ত অথচ ভঙ্গুর গলায় বলল। আদার উঠে দাঁড়ালো। ওর মাথায় হাত রেখে বলল, ঘুমা। দরদ দেখিও না, ধরবা না আমাকে। কালো রং লেগে যাবে তোমার হাতে। গিরগিটির মতো এক একবার এক এক রকম বিহেভিয়ার করবে না। তোমার এই নাটকগুলো ভীষণ বিরক্ত লাগে আমার। আদার কক্ষের বাইরে পা বাড়াতে গিয়ে ফিরে তাকালো আবার। চাঁদনি বেজা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আদার ওর চোখে চোখ রাখতেই বলল, আমি তোমায় মুক্তি দিয়ে দিব। একটু সময় দাও। বেশি দিন এই কালির ড্রাম বইয়ে নিয়ে যেতে হবে না তোমাকে। আকিব শিকদারের মনটা ভালো নেই।
চাঁদনির জন্য ভীষণ মন পড়ছে তার। কালও এই সময়টাতে তার মেয়েটা বাড়িতে ছিল, অথচ আজ নেই। আদার আদৌ ওকে দেখছে তো? অপমান করছে না তো আবার? এসব ভাবতে ভাবতেই অসুস্থ লাগছে তার নিজেকে। বড় ভাইয়ের ছেলের কথা ভেবে নিজের মেয়েকে বানের জলে ভাসিয়ে দেওয়া বাবা তিনি। এত চিন্তা মানায় না তার। কথা রাখতে গিয়ে মেয়েটার উপর অন্যায় করেছে সে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি তার। চোখের পাতা বুঝলেই আজে বাজে স্বপ্ন দেখত। দরফরিয়ে উঠে বসত। অসহ্য একটা রাত কেটেছে কাল। সকাল হতেই আদারের নাম্বারে কল দেওয়া শুরু করেছে। চাঁদনির সাথে একটু কথা বলা দরকার। মনটা ভীষণ ছটফট করছে। ওর গলা না শোনা পর্যন্ত শান্তি নেই। অথচ আদার কল ধরছে না। আকিব শিকদার কল দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় ফোন রেখে দেন। ড্রয়িং রুমে নেমে ডাইনিং টেবিলের উপর বসেন। বর্ষা বেগম কিচেনে সকালের নাস্তা বানাচ্ছেন। পরোটা ভেজে তিনি সেগুলো টেবিলের উপর রাখতে এলেন। আকিব শিকদারকে অসহায় মুখ করে বসে থাকতে দেখে বললেন, ভাইয়া মন খারাপ? চাঁদনিটার কথা খুব মনে পড়ছে। আদার কল করেছে আপনাকে? না তো, কাল থেকে একবারও কল করেনি। পৌঁছেছে কিনা সেটাও জানাইনি। ছেলেটার উপর বড্ড অন্যায় করেছি আমরা। আকিব শিকদার তড়িৎ বেগে তাকালেন। কণ্ঠ গম্ভীর করে বললেন, আমার মেয়ের উপর অন্যায় হয়নি? সব অন্যায় খালি আদারের উপর হয়েছে? তা বলছি না। চাঁদনি রাজি ছিল না, এটা যেমন ঠিক, সাথে এটাও সত্যি। ও আমার আদারের মতো ছেলে কখনোই পেত না। আকিব শিকদার বুঝলেন তিনি কি ইঙ্গিত করে কথা বলছেন। চাঁদনি শ্যামলা, আদার অবশ্যই ওর চেয়ে সুন্দর। চাঁদনির বিয়ে হলেও এত সুদর্শন ছেলে তিনি পেতেন না চাঁদনির জন্য। এটাই খোঁচা মেরে বলল। আকিব শিকদার কথা বাড়ালেন না। বর্ষা বেগমে কিচেনে চলে গেলেন। একটু পর অপূর্ব শিকদার এসে ডাইনিংয়ে বসলেন। তার পিছু পিছু জবা বেগম আর আরমান শিকদারও আসতে দেখা গেল। জবা বেগম কিচেনের কোনো কাজে হাত লাগান না। তিনি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খান। রাফিয়া বেগম বর্ষা বেগমকে ঝাড়লেও ওনাকে কিছুই বলেন না। কারণ আরমান শিকদার এতে খুব রেগে যায় মায়ের উপর। তার ভারসাম্যতে তার বউয়ের যেটা করতে মন চাইবে সেটাই সে করবে। তিনি বউ এনেছেন, কাজের লোক আনেননি। জবা বেগম বসে পড়ল সবার সাথে খেতে। রাফিয়া বেগমের খাবার কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্ষা বেগমও কিচেনের কাজ সেরে টেবিলে এসে বসলেন। জবা বেগম খাওয়ার মাঝেই এক পলক সবার দিকে তাকিয়ে পাশে বসা আরমান শিকদারকে কুনুই দিয়ে গোতা দিলেন। উনি তাকাতেই চোখ দিয়ে ইশারা করলেন কিছু। আরমান শিকদার বুঝতে পেরে গলা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বলল, অর্পিতার খোঁজ পাওয়া গেছে। সবাই খাওয়া থামিয়ে তাকালো তার দিকে। অর্ণব শিকদার অবাক স্বরে বললেন, কি করে? ফোন করেছিল কাল রাতে আমাকে। কি বলল তোকে? অর্পিতা কোথায় গেছে? পালিয়েছে কেন সে? একটা ছেলেকে ভালোবাসতো, আমাদের ভয়ে বলতে পারেনি। এখন ওই ছেলের ফ্যামিলিও মেনে নিচ্ছে না ওদেরকে। আমাকে সাহায্য করতে বলছে। ওরা বিয়ে করেছে? হ্যাঁ, ইতস্তত করে বললেন আরমান শিকদার। তোর মেয়ের আক্কেল কিরে? আদর করতে করতে এতটাই মাথায় উঠিয়ে ফেলেছিস যে পরিবারের মুখে চুলকানি দেওয়ার পরও বড় মুখ করে সাহায্য করতে বলছে। বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে নিজে পালিয়েছে, নিজের ঠিকানা নিজে খুঁজে নেবে। তার জায়গা এই বাড়িতে হবে না। অপূর্ব শিকদার শক্ত গলায় বললেন। জবা বেগমের মুখ কালো হয়ে গেল। দৃঢ় স্বরে ঘোষণা দিয়ে বললেন, এই বাড়িতে জায়গা দিতে হবে না ভাইয়া। এমনি খোঁজ পাওয়া গেছে, সেটা জানিয়ে রাখলাম। আমাদের মেয়ের কথা আমরাই ভেবে নিব। আপনাদের উপর সেই চিন্তার প্রভাব পড়বে না। অপূর্ব শিকদার ভ্রু কুঁচকালেন। আকিব শিকদার এতক্ষণ কোনো কথা বলেননি, কিন্তু এবার উনার রাগ লাগলো কিছুটা।
মেয়েটা পরিবারের কথা একবারও ভাবেনি, অথচ তাকে নিয়ে ওদের ভাবনার শেষ নেই। কিন্তু চাঁদনির বেলায় ব্যাপারটা উল্টো। সে কোনো দোষ না করেও এই মানুষটার কাছে সবসময় কথা শুনেন। উনার মেয়ে এমন করলে ওদের জ্বালাই এ বাড়িতে তার নাম পর্যন্ত নেওয়া যেত না। এখন পরিবারের মান-সম্মান নিয়ে ভাবছে না ওরা। কালকে চাঁদনি অর্পিতাকে পালাতে সাহায্য করেছে ভেবে কত কথা শোনালো ওকে। এই পরিবারটার কথা ভেবে উনিও চাঁদনির মতের বিরুদ্ধে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। শুধু পরিবার পরিবার করেই পুরো জীবনটা কাটালেন তিনি। মেয়ের কথা ভাবার সুযোগ পর্যন্ত হয়নি তার। পরিবারের কথা ভাবার ঠেকা খালি উনি নিয়ে বসে আছেন। সব ভাবনা তার, আর কারো ভাবনা নাই পরিবার নিয়ে। আকিব শিকদার গম্ভীর মুখে বললেন, মেয়ে তো তোমাদের কথা একবারও ভাবলো না। সন্তানরা তো অনেক ভুল করে থাকে, সে ভুল ধরে বসে থাকলে আমরা মা বাবা হলাম কেন? সন্তানরা মা বাবাদের ফেলে দিতে পারলেও সন্তানকে ফেলে দেওয়া যায় না। আপনি আমার কষ্ট বুঝবেন না ভাইয়া, মেয়ে জন্ম দিলে বুঝতেন। আকিব শিকদারের হাত থেমে গেল। পরোটার লোকমা আর মুখে নিতে পারলেন না তিনি। আদো খেয়েই উঠে দাঁড়ালেন তিনি। সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন চাঁদনির কক্ষে। বেডের উপর অসহায় হয়ে বসলেন। নিজের ফোন বের করে কল দিলেন চাঁদনিকে। মোবাইল ফোন বাজতে শুরু করলো। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে উনার আর চাঁদনির হাস্যোজ্জ্বল ছবি। চাঁদনির স্কুলে বিদায় অনুষ্ঠানের দিন দুজনেই সেলফি তুলেছিল। আকিব শিকদার ফোনটা বুকের সাথে চেপে ধরল। চোখের জল গড়িয়ে গাল বেয়ে পড়ে তার নিঃশব্দে। এই কান্নার কোনো শব্দ হয় না। অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। মেয়েটা রেগে ফোনটাও বাড়িতে রেখে গেছে। আচ্ছা, ও তো ফোন ছাড়া একদিনও থাকতে পারে না। বাবাকে ছাড়া তো একদমই না। ওখানে ও কি করে থাকছে একা একা? আকিব শিকদার আদারকে কল দিলেন, ধরল না ও। এ পর্যন্ত 50 বার কল দেওয়া হলো উনার। আদার এখন ভার্সিটিতে সম্ভবত। কল ধরতে পারবে না এটা ওনার জানা কথা। তবুও মনকে বুঝ দিতে পারছে না। চাঁদনির কণ্ঠ শোনা ভীষণভাবে প্রয়োজন তার। মেয়েটা নিশ্চয়ই বাড়িতে একা আছে, ভয় পাচ্ছে। ও তো কখনোই একা থাকে না। বেডের উপর হাত বুলালেন আকিব শিকদার। চোখের জল গড়িয়ে বেডের উপর পড়ছে তার। কি ভীষণ যন্ত্রণায় সে অসহায়ত্ব। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আমি আসলেই তোমার বাবা হতে পারিনি আম্মা? চাঁদনির ঘুম ভাঙল খুব বেলা করে। রাতে ঘুম হয়নি ওর। পুরো রাত কেঁদে পার করেছে। এই সম্পর্কটা গলার কাটা হয়ে ফুটছে। চাঁদনি গিলতেও পারছে না, উকড়াতেও পারছে না, ফলস্বরূপ তড়পাচ্ছে, ভীষণভাবে তড়পাচ্ছে। আদারের খোঁচা মারা কথাগুলো শুনলে নিজের উপর কি যে ঘৃণা হয় ওর। চাঁদনি বোঝাতে পারে না। কেউই বুঝতো না ওকে, কেউই না। চাঁদনি মুখ ধুয়ে ডাইনিংয়ে এলো। টেবিলের উপর নাস্তা রেডি দেখে ভ্রু উছালো। প্লেটের পাশে একটা চিরকুট। চাঁদনি চিরকুট হাতে নেয়। নাস্তা করেছিস? ফ্রিজে খাবার রাখা আছে, দুপুরে একটু গরম করে নিলে হয়ে যাবে। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ভদ্র মেয়ে হয়ে বসে থাকবি। উল্টাপাল্টা কিছু করলে গলা টিপে দিব আমি তোর। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। নাস্তা হিসেবে স্যান্ডউইচ আর জুস। চাঁদনি ঠোঁট উল্টায়। রুটি বা পরোটা হলে ওর ব্রেকফাস্টটা আসলেই জমে যেত। পেট ভরে না মনে হয়, পুরো দিন খিদে লেগে থাকে পেটে। অপূর্ণ হৃদয় নিয়ে চাঁদনি খাওয়া শেষ করল। এখন পুরো বাড়িতে ও একা। আদরের আসতে সন্ধ্যা হবে। অবশ্য সে কাছে পিঠে না থাকাই ভালো। চাঁদনি স্বস্তি পায়। ওর গায়ের রং নিয়ে কেউ পিঞ্চ মারে না, বুকে লাগিয়ে লাগিয়ে কথা বলে না। ফোনটা সাথে নেই, থাকলে একটু আকিব শিকদারকে কল দিত চাঁদনি। এই ফোন ছাড়া পুরো দিনটা যে কি করে কাটবে ওর। বিরস ভঙ্গিতে সোফার উপর গিয়ে বসলো চাঁদনি। টেবিল ছেড়ে কিছুক্ষণ কার্টুন দেখলো।
চায়ের ক্রেভিংস উঠায় কিচেনে গিয়ে চা বানিয়ে নিয়ে এলো। চাঁদনি সুরুত সুরুত করে চা টেনে আর ভাবে আদারকে কি করে উচিত শিক্ষা দেওয়া যায়। ছেলেটার প্রতি ওর সব ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে, তার জায়গায় জমা হচ্ছে একরাশ ঘৃণা। একটা মানুষ ওকে কতটা ছোট করলে কুকুরের সাথে তুলনা দিতে পারে। চাঁদনির গায়ে কাটা দেয়। টিভি বন্ধ করে কিছুক্ষণ উড়াদুরা গালাজ করে আদারকে। কিছুক্ষণ বিরহের গান শুনতে থাকে, আবার গালিগালাজ করে, আবার গান শুনে। এলোমেলো হয়ে সোফার উপর শুয়ে থাকে চাঁদনি। পা দুটো ঝুলিয়েছিল ওর কাউচের নিচে। স্যাম্প এসে পা মুড়ে বসলো ওর পায়ের কাছে। ছিটকে সোফার উপর উঠে গেল চাঁদনি। এই দূরে যাও, ভয় লাগছে আমার। যাও যাও, কাছে আসবে না। আব্বু, আব্বু, কোথায় তুমি? স্যাম বোধহয় অপমান বোধ করল, করুণভাবে ডেকে চলে গেল চাঁদনির কাছ থেকে। চাঁদনি অবাক হয়ে তাকালো। বাহ, কুকুরটার তো বেশ ম্যানার্স। খালি ওর মালিকটারই কোনো ম্যানার্স নেই ভেবে চাঁদনি মুখ বাঁকায়। দুপুরের খাবার খাই না চাঁদনি, শুধু গোসলটা করে নেয় আর জোহরের নামাজ পড়ে। কিছুক্ষণ সেজদায় পড়ে কান্নাকাটি করে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য, আদারের কথার বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বউ নামক সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য, যেটার যোগ্য ও না। ওর কিছু ভালো লাগছে না। গ্রামের কথা মনে পড়তেই চাঁদনির বুক ভাঙে। আদার আসুক, ওকে বলবে চাঁদনিকে গ্রামে রেখে আসতে। এভাবে এই বন্দি দশায় ও মরে যাবে। অসহ্য লাগছে ওর সবকিছু। চাঁদনি গিয়ে করিডোরে ধাক্কা দিল। বাইরে থেকে লক করা। আদার ওকে বন্দি বানিয়ে চলে গেল, যেন চাঁদনি জেলের কয়েদি। একটু পরই আবার চ্যাম্পের দেখা মিলে। চাঁদনি আবার তাকে তাড়িয়ে দেয়। চ্যাম্প চাঁদনির পিছু পিছু ঘুরে। চাঁদনি বুঝে কুকুরটাও চাঁদনির মতোই ভুক্তভোগী, একা, ওর মতোই অসহায়। তাই হয়তো বন্ধুত্ব পাতাতে চাইছে। তবুও চাঁদনির ভয় লাগে। কিছুক্ষণ নিজের কক্ষের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ও। পুরো দিন একা একা কেটে অবশেষে সন্ধ্যা নামলো। চাঁদনি উদাস হয়ে রেলিংয়ে কপাল ঠেকায়। শুনছ আপু? মেয়েলি কণ্ঠ কানে আসতেই চাঁদনি হকচকিয়ে আশেপাশে তাকালো। পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা হাস্যোজ্জ্বল মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই হাত নাড়াচ্ছে। মেয়েটা কি যে সুন্দর। চাঁদনি শিওর হওয়ার জন্য নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমি? হ্যাঁ, তোমাকেই ডাকছি। তোমার নাম কি? আমি চাঁদনি। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। তুমি ওই ফ্ল্যাটে থাকো? আগে তো কখনো দেখিনি। চাঁদনি বলল, কালকেই এসেছি। ও, তুমি আদার ভাইয়ের কি হও যে? চাঁদনি চুপ করে গেল। মেয়েটা সে প্রশ্নের উত্তরের অপেক্ষা করল না, উৎফুল্ল হয়ে বলল, চাঁদে আসবে মেয়ে। বাইরে থেকে দরজা লক করে গেছে। আহারে, বাড়িতে একা তুমি, তাই না? জি। আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার শাশুড়ি। আমার হাজবেন্ড আর আদার ভাই কিন্তু ভালো বন্ধু। চাঁদনি মলিন হাসে। মেয়েটা আবার বলল, আদার ভাইয়ের কে হও বলে না যে? চাঁদনি কথা কাটাতে বলল, আমি যাই, মাগরিবের নামাজটা পড়ে নি। আচ্ছা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এখানে প্রতিদিন এসো কেমন, গল্প করব আমরা। আচ্ছা। চাঁদনির মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর একটা মানুষ। শুধু মুখ না, মনটাও সুন্দর। ওর মতো শ্যামলা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, নিচু করেনি। ওনার মতো যদি সবাই হতো, কালো সাদার পার্থক্য না করতো, দুনিয়াটা কতই না সুন্দর হতো, তাই না? একদিন তো সবাইকেই ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। মাটির শরীর একদিন শেষ হয়ে যাবে। সেদিন সাদা কালো কোনো পার্থক্যই থাকবে না। আদার সন্ধ্যায় ফিরবে বললেও সে ফিরল সন্ধ্যার পর। তখন চাঁদনি ড্রয়িং রুমের সোফার উপর অসহায় হয়ে বসেছিল। স্যাম্প ওর পায়ের কাছে বসেছিল।
এখন আর চাঁদনি ওকে তাড়িয়ে দিল না। বর্ষা জাগছে একটু একটু। কুকুরটা কিছু করবে না। ড্রয়িং রুম কিঞ্চিত অন্ধকার। ইদানিং অন্ধকারটাই ভালো লাগে চাঁদনির। কিচেনে আলো জ্বলছে, সেখান থেকে ঈষৎ আলো আসছে সেখানে। দরজা খোলার শব্দে চাঁদনি বুঝতে পারল আদার এসেছে। ও সেভাবেই বসে থাকলো, যেভাবে বসা ছিল। ড্রয়িং রুম অন্ধকার দেখতেই আদারের কপালে ভাঁজ পড়ে। অন্ধকারেও চাঁদনি বা স্যাম কাউকেই খেয়াল করতে পারল না। লাইট জ্বালাতেই ওরা দৃশ্যমান হয়। আদার আঁতকে ওঠার ভং ধরে চাঁদনিকে বলল, কতবার বলেছি তোকে অন্ধকারে বসে থাকবি না। তোকে অন্ধকারে দেখা যায় না। ভয়ের ছুটে আরেকটু জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। চাঁদনি অন্যদিকে তাকালো, যেন ও শুনতেই পায়নি। ইগনোর করলো আদারকে। আদার এগিয়ে এলো ওর কাছে। নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, চাচ্চু কল করেছে অনেকবার, ক্লাসে থাকাই ধরতে পারিনি। বেরোনোর পর কল ব্যাক করেছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছিল। ছাতনি ছো মেরে ফোনটা হাতে নেয়, তড়িঘড়ি করে কল করে আকিব শিকদারকে। মুহূর্তেই কল রিসিভ হয়। যেন ওপাশের মানুষটা চাঁদনির কল করার আশা নিয়ে বসেছিল। আম্মা তুমি? চাঁদনির সকল অভিমান গলে পানি হয়ে যায়। করুণ স্বরে ডাকে, আব্বু। তোমার কথা কি ভীষণভাবে মনে পড়ছে আমার। আমার এখানে একটুও ভালো লাগছে না। আকিব শিকদার ভাঙা গলায় বললেন, চলে আসবে আম্মা, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ আসো, আমাকে নিয়ে যাও। এই ইট পাথরের শহরে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আদার তোমার খেয়াল রাখছে না আম্মু? চাঁদনি এক পলক আদারের দিকে তাকালো। ও কাউচের উপর বসে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি উত্তর দিল না, বলল, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে, শুধু তোমার বাবাটা ভালো নেই তোমাকে ছাড়া। সকাল থেকে খুঁজছি তোমাকে, তোমার ফোনটাও রেখে গেছো এখানে। মনে ছিল না তো আনতে? কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া যায় না? নয়তো আমাকে নিয়ে যাও। আদার ফোনটা কেড়ে নিল চাঁদনির কাছ থেকে। আকিব শিকদারকে কোমল স্বরে বললেন, তুমি চিন্তা করো না চাচ্চু, চাঁদ ভালো আছে এখানে। আর তোমাকে ওর ফোনটা পাতাতে হবে না। আমি ওকে একটা নতুন ফোন কিনে দিব। তুমি চিন্তা করো না। ও এখন আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি ভালোভাবেই পালন করব। আকিব শিকদার আরো কিছু বলে এপাশ থেকে ফোনটা কেটে দিলেন। আদার রাগী দৃষ্টি নিক্ষেপ করলো চাঁদনির দিকে। চাচুর কাছে আমাকে কেন খারাপ প্রুভ করতে চাইছিলি? কি রকম? ন্যাকামি আর কত করবি? চাচুর কাছে ফোন চাইছিলি কেন? আমার কাছে চাওয়া যেত না? আমার বাবার কাছে ফোন চাইবো না তো কার কাছে চাইবো? তোমার দয়া আমার লাগবে না। বিয়ের সময় তো ঠিকই দয়া নিয়েছিস, নয়তো তোর মতো মেয়েকে বিয়ে করতাম আমি? সারা জীবন কুমারী থাকবি, তাই বিয়ে করে দয়া করেছি তোকে। না করলেও চলতো। তোমার মতো জানোয়ারের সাথে বিয়ে করার চাইতে আমি সারা জীবন কুমারীই থাকতাম। আমি জানোয়ার? তার চেয়েও অদম। কালো নয় অ্যাটলিস্ট তোর মতো। সমাজ সুন্দর খোঁজে, জানোয়ার সুন্দর হলে তার সমাজে অনেক দাম। বাট কালোর ভালো হয়েও লাভ নেই। তোমার কথাগুলো ভীষণ ঘৃণা লাগে আমার। আর আমার তোর মুখ দেখলেই ঘৃণা লাগে। সৌন্দর্যের ছিটাফোঁটাও নেই যার মুখে, তার আবার বড় বড় কথা। আদার উঠে চলে গেল।